1971-এ আমাদের স্বাধীনতার যুদ্ধ হয় এবং স্বাধীনতা যুদ্ধ বলতে আমরা যে বুঝি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা গৃহযুদ্ধ হয়। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বামেরা এবং আওয়ামী লীগ এবং শেষ হয় ভারতের সামরিক অভিযান এবং তাদের কাছে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এই বিদ্রোহের নেপথ্যে আওয়ামী লীগ যেই মূল বয়ান তৈরি করছে সেটা হইতেছে পাকিস্তান সরকার পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য করছে এবং শোষণ করছে। এই বয়ানের মূল বক্তব্য হচ্ছে তারা বলতে চায় পূর্ব পাকিস্তান পাকিস্তানের মেজরিটি প্রদেশ, এখানে দেশের 56% জনগণ বাস করে, অথচ পাকিস্তান সরকারের রাজস্বের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করে। সেই টাকার অধিকাংশ আসে পূর্ব পাকিস্তান থেকে। পূর্ব পাকিস্তানে কামানো এই টাকা দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের এলাকার ব্যাপক উন্নয়ন করে। রাজস্ব খাত, উন্নয়ন খাত, আমদানি, বৈদেশিক সাহায্য ইত্যাদিতে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো 75 থেকে 80 ভাগ, আর পূর্ব পাকিস্তানের ভাগে পড়তো মাত্র 20 থেকে 25 ভাগ। এছাড়া পূর্ব পাকিস্তানের মানুষকে দৈনন্দিন দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি দামে কেনা লাগতো, যা ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর এক ক্রূর পরিকল্পনা, যার মাধ্যমে এদেশের গরিব দুঃখী মানুষের রক্ত তারা চুষে নিত। দুই প্রদেশের মধ্যে মাথাপিছু আয়ের মধ্যে ছিল ব্যাপক বৈষম্য, যা হচ্ছে তাদের শোষণের পলিসি। এইসব ক্ষোভকে ঘুঁটা দিয়া আওয়ামী লীগ 70 সালের নির্বাচনে একটা বিখ্যাত পোস্টার ছাপায় সারা দেশে ব্যাপকভাবে বিলি করছিল। পোস্টারটার শিরোনাম ছিল সোনার বাংলা শ্মশান কেন। কি ছিল সেই পোস্টারে? সেই পোস্টারে দেখানো হয়েছে যে বৈষম্য। রাজস্ব খাতে বাংলাদেশ 1500 কোটি টাকা ব্যয় হয়, পশ্চিম পাকিস্তানে 5000 কোটি টাকা ব্যয় হয়। উন্নয়ন খাতে ব্যয় হয় বাংলাদেশে 3000 কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে 6000 কোটি টাকা। বৈদেশিক সাহায্য বাংলাদেশ শতকরা পায় 20 ভাগ, পশ্চিম পাকিস্তান পায় 80 ভাগ। বৈদেশিক দ্রব্য আমদানি বাংলাদেশে শতকরা 25 ভাগ, পশ্চিম পাকিস্তান 75 ভাগ। কেন্দ্রীয় সরকারের চাকরি বাংলাদেশের শতকরা 15 ভাগ আর পশ্চিম পাকিস্তানে 85 ভাগ। সামরিক বিভাগে চাকরি বাংলাদেশে শতকরা 10 ভাগ এবং পশ্চিম পাকিস্তানে 90 ভাগ। চাইলের দাম মন প্রতি বাংলাদেশে 50 টাকা আর পশ্চিম পাকিস্তানে 25 টাকা। আটা মন প্রতি বাংলাদেশে 30 টাকা, পশ্চিম পাকিস্তানে 15 টাকা। সরষের তেল বাংলাদেশে 5 টাকা, পশ্চিম পাকিস্তানে 2.5 টাকা। সোনার প্রতি ভরি বাংলাদেশে 170 টাকা, পশ্চিম পাকিস্তানে 135 টাকা। কি নিদারুণ বৈষম্য, তাই না? আসেন এটা আমরা খুলে দেখব, এটা আমরা বুঝে দেখব। 70 সালের নির্বাচনের সেই পোস্টারটা পরিকল্পনা করেন জনাব নুরুল ইসলাম এবং আঁকেন শিল্পী হাশেম খান। এই পোস্টারটা সারা দেশে ব্যাপক সাড়া ফেলে এবং এই পোস্টারটাই আওয়ামী লীগের স্বায়ত্তশাসনের বয়ানের ন্যায্যতার মূল ভিত্তি। আওয়ামী লীগ পাকিস্তানের বিরুদ্ধে তার বিদ্রোহকে জাস্টিফাই করার জন্য যত আর্গুমেন্ট হাজির করছে তার সব কিছুর মূলে হচ্ছে পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ। এখনও এরা তাই বলে। প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যেও এই পোস্টারটাকে ঢুকানো হয়েছিল এবং প্রায় সকলের মনেই ছোটবেলা থেকেই এইরকম একটা বদ্ধমূল ধারণা যে পাকিস্তান 23 বছরে অর্থনৈতিক প্রবঞ্চনা বাঙালিদেরকে বাধ্য করছে মুজিবের 6 দফা আন্দোলনকে সমর্থন করতে। সেই 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফার ভিতরে 3টা দফাই ছিল পাকিস্তান থেকে পূর্ব বাংলাকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দফা। 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তার ফলশ্রুতি সবার জানা। 60-এর দশকের শেষ দিকে পূর্ব বাংলার পত্রপত্রিকা ঘাটলেও এই অর্থনৈতিক শোষণ এবং বৈষম্যের বয়ানটাই মূল থিম হিসেবে লক্ষ্য করা যায়। যে কোনো বাংলাদেশিকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রধান যৌক্তিকতা কি, সে উত্তর দেয় পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ। এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ান একদম শেকড় গেড়ে বসছে এদেশের বুকে। কারণ আওয়ামী লীগ যে ভুয়া অর্থনৈতিক বয়ান তৈরিতে পারদর্শী তাই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া লাগবে না। বিগত 15 বছরে আমাদের সবার একদম চোখের সামনে আওয়ামী লীগ পরিসংখ্যান নিয়ে ভয়ঙ্কর কারচুপি করে মহা উন্নয়নের এক বয়ান তৈরি করছে, যেখানে বাস্তবতা হচ্ছে দেশের সব ব্যাংক এবং আর্থিক খাতকে লুটপাট করে নিঃশেষ করে ফেলা। কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা বলছে যে সব মিথ্যা পরিসংখ্যান দেওয়া হতো জিডিপি সহ। এটা এমন না যে এখন বলা হচ্ছে, হাসিনার আমলেও পত্রিকা মিথ্যা পরিসংখ্যান নিয়ে লিখত। জিয়া হাসান একটা বই লিখছিল উন্নয়ন বিভ্রম নামে, কিভাবে মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের বয়ান তৈরি করা হতো। তাহলে সেই আওয়ামী লীগ 50 বছর আগের ঘটনাকে নিয়ে কি রকম কারচুপি করছে সেটা সহজে অনুমান করা যায়। আমরা অনুমান করব না, আমরা তথ্য দিয়ে দেখব। আমরা আজকে আওয়ামী লীগের এই বয়ানকে তৎকালীন বাস্তবতার আলোকে পরীক্ষা করে দেখব যে এই অভিশপ্ত দলটা সেখানেও কি রকম কারচুপি করছিল। তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ঘেঁটে আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি এবং বলাই বাহুল্য
আওয়ামী লীগ এবং তাদের পোষা অর্থনীতিবিদরা নুরুল ইসলাম, রেহমান সোবহান ভয়াবহ জালিয়াতি করছে এই পোস্টার তৈরি করতে এবং ম্যানিফেস্টো তৈরি করতে। সেই নিয়ে বিস্তারিত আলোচনার আগে এদের আসল চরিত্র এবং এদের উদ্দেশ্য সম্পর্কে একটু আলোকপাত করা দরকার। মেজর ডালিমের একটা বই, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, ওইখান থেকে বলতেছি। ভারতে থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বললেন, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি তেমন একটা নাই, মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে না। তার এই ধরনের বক্তব্যে অবাক করেছিল অনেককেই। প্রশ্ন করা হয়েছিল, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা 6 দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন? কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা কায়েম হবে? তাহলে কি আপনাদের এই সমস্ত প্রচারণা ছিল মিথ্যে? জনগণকে ধোঁকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কূটকৌশল মাত্র? এই সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি। অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে। ঠিক একইভাবে আরেকদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি জনাব ডিপি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের অর্থনীতি, শিল্পনীতি কী ধরনের হওয়া উচিত জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন ইংরেজিতে। কিন্তু বাংলায় এটা বোঝা যায় যে তোমাদের এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নাই, তুমি শুধু ফসল ফলাও, ধান ফলাও, বাকিগুলো আমরা দেখব। এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নীল নকশার অন্তর্ভুক্ত। শুধু কি তাই, বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার খায়েশটাও পরিষ্কারভাবে ধরা পড়েছিল জনাব ধরের বক্তব্যে। এই হচ্ছে বাঙালির মুক্তির সনদ প্রণেতাদের দৃষ্টিভঙ্গি, যারা নিজেরাই স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করত না, যারা সর্বদা ভারতকেই তাদের তীর্থভূমি হিসেবে কল্পনা করেছে আজীবন। গোলাম আজমের বই জীবনে যা দেখলাম, এখান থেকে একটা অংশ আমি পড়ে শোনাই। উনি 69 সালে আইয়ুব খানের সাথে সমস্ত রাজনৈতিক দলের গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ফিরতেছিলেন। তখন প্লেনে এক ব্যক্তির সাথে ওনার কথা হয়। একজন 6 দফা প্রণেতার দাবি, গোলটেবিল বৈঠক ব্যর্থ পরিণতির পর থেকে করাচি থেকে ঢাকা ফিরে আসার পথে বিমানে এক ভদ্রলোকের অত্যন্ত আগ্রহ ও উৎসাহ নিয়ে আমার সাথে হাত মিলালেন। আমি তাকে চিনলাম না। আমার পাশের আসনে বসা ভদ্রলোক অনুরোধ করে তার আসনে নিয়ে বসালেন এবং তিনি এসে আমার পাশে বসলেন। আমি বিস্মিত হয়ে তার পরিচয় জানতে চাইলাম। ধারণা করেছিলাম আদর্শিক দিক থেকে নিকটবর্তী হবেন, তাই আমার সাথে ঘনিষ্ঠ আলাপ করতে চান। অচিরেই টের পেলাম যে তিনি সম্পূর্ণ বিরোধী ক্যাম্পের লোক। গোলটেবিল বৈঠক ব্যর্থ হওয়ার পরে যারা বিজয়ীর গৌরব বোধ করছেন, তিনি তাদেরই একজন। পরাজিত প্রতিপক্ষের একজন প্রতিনিধিকে পেয়ে তিনি বিজয় উৎসবের অংশ হিসেবে ভ্রান্ত পথ ত্যাগ করার উপদেশ দিতে চেয়েছেন। পরিচয় নিয়ে জানলাম তিনি একজন সিএসপি উচ্চ কর্মকর্তা, ইসলামাবাদে কর্মরত আছেন, ছুটিতে দেশের বাড়িতে যাচ্ছেন। নাম ডক্টর আব্দুস সাত্তার। আমাকে তিনি খুব ভালো করেই চেনেন বলে জানলেন। যারা রাজনীতি করেন তারা লেখাপড়ার চর্চা কমই করেন, আমি এর ব্যতিক্রম বলে আমাকে শ্রদ্ধা করেন বলেও উল্লেখ করলেন। আমার সাথে আলোচনার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন বলেও জানিয়েছিলেন। এভাবে কতক সৌজন্যমূলক কথা বলে তিনি বক্তব্য শুরু করলেন। আপনারা 6 দফাকে সঠিকভাবে বিবেচনা করলেন না, এটাকে শেখ মুজিবের হঠকারী রাজনৈতিক প্রস্তাব মনে করে হয়তো এটার যথার্থ মূল্যায়ন করতে পারেননি। এটা শেখ মুজিবের মাধ্যমে পেশ করা হয়েছে বটে, কিন্তু এর প্রণেতা 18 জন পিএইচডি, এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সরকারি বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিত্ব রয়েছেন। এটা অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত ফর্মুলা, যা 8 কোটি বাঙালির ভাগ্যের দ্রুত পরিবর্তন করবে। আমি জিজ্ঞেস করলাম, ওই 18 জন পিএইচডির মধ্যে আপনি নিশ্চয়ই অন্যতম? তিনি জোশের সাথে দাবি করলেন যে তিনিও এই সংগঠকদের একজন। আমি জানতে চাইলাম, এই 18 জনের সবাই কি বাঙালি? তিনি আরও উৎসাহের সাথে বললেন যে তারা সবাই বাঙালি জাতীয়তার বিশ্বাসী। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা নিশ্চয়ই সুদূর প্রসারী পরিকল্পনার ভিত্তিতে এই 6 দফা প্রণয়ন করেছেন। উক্ত পরিকল্পনায় কি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চিন্তা রয়েছে? তিনি খুবই খোলা মনে জবাব দিলেন, আপনারা জনগণের ময়দানে কাজ করেন, আমরা তাদের সাথে কাজ করছি যারা দেশ চালাচ্ছে। পাঞ্জাবিরা আমাদের দাবিয়ে রাখতে চায়, তাদের থেকে আলাদা না হয়ে আমরা উন্নতি করতে পারবো না। আমাদের 2 অঞ্চলের মাঝখানে ভারত, এ অবস্থায় এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকা অস্বাভাবিক। আমি বললাম, আমরা সংখ্যাগরিষ্ঠ, দেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে, আমরা কেন্দ্রীয় প্রাধান্য বিস্তার করব, আমরা কেন আলাদা হওয়ার কথা চিন্তা করব? তারা আলাদা হতে চাইলে দেখা যাবে। এর জবাবে তিনি এমন কথা বললেন যা শুনে আমি চমকে গেলাম। তিনি বললেন, বাঙালি জাতি হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে 47 সালে বাঙালি জাতিকে বিভক্ত করায় আমরা জাতি হিসেবে দুর্বল হয়ে গেছি। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে
গোটা উপমহাদেশে আমরা বিশাল মর্যাদার অধিকারী হতে পারবো। আমি জানতে চাইলাম, পশ্চিমবঙ্গের বাঙালিরা কি ভারত থেকে আলাদা হয়ে আমাদের সাথে মিলে আলাদা রাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে রাজি হবে? তিনি আস্থার সাথে বললেন, আলবৎ তারা প্রস্তুত হবে। তারা কলকাতাকে রাজধানী করতে চাইবে। বঙ্গদেশ বিভক্ত না হলে তো আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী কলকাতাতেই থাকতো। ব্রিটিশ আমলেও কলকাতা বহু বছর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এখানে লক্ষণীয় যে উক্ত ব্যক্তি খালি 6 দফাতেই সন্তুষ্ট নন, উনি প্রত্যক্ষভাবে বাংলার সাথে যোগ দেওয়ার জন্যে উদ্গ্রীব এবং সেই জন্যে পূর্ব বাংলার রাজধানী ঢাকা থেকে কলকাতাতে সরাই দিতেও প্রস্তুত। ক্ষুদিরাম সূর্য সেনের মন্ত্রমুগ্ধ শিষ্য, 47 সালের পার্টিশনের ইতিহাস সম্পর্কে যাদের মিনিমাম পড়াশোনা আছে তাদের জানার কথা, কংগ্রেসের দাবির মুখে লর্ড মাউন্টব্যাটেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব এবং বাংলাকে পার্টিশন করার সিদ্ধান্ত নেন, যেটার পুরোটা পাকিস্তানে আসার কথা ছিল। কায়েদে আজম জিন্না অনিচ্ছা সত্ত্বেও এই পার্টিশনের সিদ্ধান্তকে মেনে নেন, যেটা ছিল তার স্টেটসম্যানশিপের পরিচয়। জিন্না এটা নিয়ে আফসোস করে পোকায় কাটা পাকিস্তান বলেছিলেন। মাউন্টব্যাটেন প্ল্যানের আগ পর্যন্ত কংগ্রেস, মুসলিম লীগ এবং ইংরেজ সরকারের মধ্যে যত আলোচনা হয়েছে তার মুখ্য টপিক ছিল নতুন সংবিধানে ব্রিটিশ ভারতের 11টি প্রদেশের মধ্যে কী রকম সম্পর্ক থাকবে স্বাধীনতার পর। 1946 সালের ক্যাবিনেট মিশনে পুরো ভারতকে অখণ্ড রেখে মুসলিম প্রধান প্রদেশগুলোকে ম্যাক্সিমাম অটোনমি দেওয়ার একটা প্রস্তাব সংবিধানে করা হয়, যেটাতে মুসলিম লীগ এবং কায়েদে আজম সম্মতি প্রদান করেন। কংগ্রেস এবং নেহরু সেই প্রস্তাব মানতে রাজি না থাকায় কায়েদে আজম এরপর পূর্ণ স্বাধীনতার দাবি করেন। মাউন্টব্যাটেন প্রস্তাবের আগ পর্যন্ত প্রদেশগুলোকে অখণ্ড রেখে কোন প্রদেশ ভারতে থাকবে আর কোনটা পাকিস্তানে যাবে সেটা নিয়ে নেগোসিয়েশন চালান। মুসলিম লীগ 11টি প্রদেশের মধ্যে 4টি মুসলিম প্রধান প্রদেশ বাংলা, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দাবি করে। মাউন্টব্যাটেন নেহরু দিয়ে ইনফ্লুয়েন্স হন। এই নেহরুর সাথে মাউন্টব্যাটেনের স্ত্রীর একটা অ্যাফেয়ার ছিল, দরকার পড়লে এটা রেফারেন্স দেওয়া যাবে। তো এই ইনফ্লুয়েন্সড হয়ে বাংলা এবং পাঞ্জাবের পুরো প্রদেশ না দিয়ে সেটাকেও পার্টিশন করার সিদ্ধান্ত নেন। 3রা জুন মাউন্টব্যাটেনের পার্টিশনের সিদ্ধান্তের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্ল্যানে, যেটা জুলাই মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর ভিতরে অন্তর্ভুক্ত ছিল, বাংলা প্রদেশের 5টি বিভাগের বর্ধমান প্রেসিডেন্সি, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম 28টা জেলার মধ্যে পাকিস্তানকে 16টা জেলা প্রদান করা হয়। বর্ধমান বিভাগকে সম্পূর্ণ ভারতে, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগকে, পার্বত্য চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বাদে পার্বত্য চট্টগ্রাম পরে অন্তর্ভুক্ত হয়েছে, সম্পূর্ণ পাকিস্তানকে প্রদান করা হয়। প্রেসিডেন্সি বিভাগের 6টি জেলার মধ্যে পাকিস্তানকে 3টা, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া এবং ভারতকে 3টা জেলা, কলকাতা, 24 পরগনা, খুলনা প্রদান করা হয়। রাজশাহী বিভাগকে পার্টিশন করে 8টি জেলার মধ্যে 6টি জেলা, বগুড়া, দিনাজপুর, মালদা, পাবনা, রাজশাহী, রংপুর পাকিস্তানে এবং অবশিষ্ট 2টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ভারতে প্রদান করা হয়। এছাড়া জুলাই মাসে আসামের সিলেট জেলাতে গণভোট হয়, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে ভোট দেয়। এরপরে স্যার সিরিল রেডক্লিফকে প্রধান করে একটা পার্টিশন কমিশন বানানো হয় ফাইনাল ডিটেলস ঠিক করার জন্য। স্যার রেডক্লিফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের প্ল্যানে অদল বদল করেন। প্রথমত উনি মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা জেলাকে ভারতে প্রদান করেন, পাকিস্তানকে ভারত থেকে খুলনা নিয়ে প্রদান করেন, এছাড়া পাকিস্তানকে পার্বত্য চট্টগ্রাম জেলা প্রদান করেন। খালি এতটুকু করেই ক্ষান্ত হন নাই, উনি এরপরে পার্টিশনের ইউনিটকে জেলা থেকে থানা পর্যায়ে নামায় আনেন। অর্থাৎ খালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার মধ্যে যেসব থানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলোকেই পাকিস্তানে ভাগে পড়ে, প্রদেশ থেকে ইউনিট একেবারে থানাতে নামায় আনছে। এর ফলে রেডক্লিফ সাহেবের জলপাইগুড়ি এবং দিনাজপুর জেলাকে পার্টিশন করে মুসলিম প্রধান থানাকে পাকিস্তানে দেন। মালদা, মুর্শিদাবাদ পুরোটাই ভারতে থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও। নদিয়াকে পার্টিশন করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চল পাকিস্তানে এবং যশোরকে পার্টিশন করে বনগাঁ পর্যন্ত ভারতকে দেওয়া হয়। 24 পরগনা জেলা পুরোটাই ভারতে থাকে। এরপরও উনি ক্ষান্ত হন না, উনি সিলেটের 35টি থানার মধ্যে 6টি থানা কেটে করিমগঞ্জ সহ সেটা ভারতকে প্রদান করেন। এই রেডক্লিফ অ্যাওয়ার্ড দেশ স্বাধীন হওয়ার 1-2 দিন পর প্রকাশ করা হয়। রেডক্লিফ পাঞ্জাবেও ঘুটু করছে, মাউন্টব্যাটেনের চাপে পড়ে, সেটা অন্য কাহিনী, এর সাথে কাশ্মীর জড়িত। রেডক্লিফ রিভারের রেলেভেন্ট অংশ আপনি এখানে পাবেন, আমি সবগুলোই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। 3রা জুন 1947 সালে মাউন্টব্যাটেনের পার্টিশন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর বাংলা প্রদেশের মুসলিম লীগের নেতা সোহরাওয়ার্দী দিল্লিতে কায়েদে আজমের সাথে দেখা করতে যান। সোহরাওয়ার্দী এবং বাংলার মুসলিম লীগ ভেবেছিল পুরো বাংলা প্রদেশ পাকিস্তানে যাবে। পার্টিশনের সিদ্ধান্তে তারা স্বাভাবিকভাবে আপসেট হয়। সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম মানে বদরুদ্দিন ওমরের বাবা,
জিন্নার কাছে অনুমতি চায়। যদি জিন্না রাজি থাকে তখন তারা বাংলা কংগ্রেসের নেতাদের সাথে আলোচনা করে দুই পক্ষ মিলে একটা প্রপোজাল দেবে যাতে পুরো বাংলা প্রদেশ এক থেকে ভারত এবং পাকিস্তান থেকে আলাদা হয়ে তৃতীয় একটা দেশ তৈরি করে আসামের সাথে মিলে। জিন্না তার সম্মতি প্রদান করেন। এই প্রস্তাবে বাংলা কংগ্রেসের নেতা শরৎ বসু, সুভাষ বোসের দাদা এবং শর্মিলা বোসের ঠাকুরদা, যিনি এই বইটা লিখছিলেন, ওনারা নিমরাজি থাকলেও কেন্দ্রীয় কংগ্রেসের নেতা নেহেরু এবং সর্দার প্যাটেল যখন জানতে পারে, তারা শরৎ বোসকে বিশাল ঝাড়ি মারে। তাতে শরৎ বোস ওই প্রস্তাব থেকে সরে আসে। এছাড়া বাংলার হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রস্তাব শোনার পর বিশাল জনসভা ডেকে এই প্রস্তাবের বিরোধিতা করার জন্য। তারা কোনো মতেই হিন্দুস্তান থেকে আলাদা হতে রাজি না। এইসব শোডাউন কাজে দেয় এবং এখানেই অখণ্ড বাংলার প্রস্তাবের ইতি ঘটে। ইতিহাস এখানে প্রমাণ করে 1947 সালে বাংলা ভাগের জন্য কংগ্রেস এবং হিন্দু মহাসভা দায়ী। স্বাভাবিকভাবেই তারা পুরো বাংলাকে ভারতের অংশ হিসেবে চেয়েছিল। মুসলিম লীগ পুরো বাংলাকে পাকিস্তানের অংশ হিসেবে চেয়েছিল। কিন্তু পার্টিশনের সিদ্ধান্ত শোনার পর মুসলিম লীগ অখণ্ড বাংলা রাখতে রাজি ছিল। যদি বাংলা আসাম মিলে তৃতীয় আর একটা দেশ হয়, কংগ্রেস এবং মহাসভা সেটার চাইতে খণ্ডিত বাংলাকেই ভারতের অংশ হিসেবে প্রেফার করে। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী শেষে একটা প্রস্তাব দেয় যে অন্তত রাজধানী কলকাতা 6 মাস পর পাক ভারতের যৌথ কন্ট্রোলে থাকুক, যাতে প্রশাসনিক ব্যবস্থা অর্গানাইজভাবে ট্রান্সফার করা যায়। সর্দার প্যাটেলের উত্তরে বলেন, নট ইভেন ফর 6 days। কাজেই পশ্চিম বাংলার হিন্দুরা হিন্দুস্তানের থেকে আলাদা হয়ে পূর্ব বাংলার মুসলিমদের সাথে ইউনিয়ন করে থাকবে, আর ভারতও এটা মেনে নিয়ে বিনা যুদ্ধে এত বড় মেদিনী ছেড়ে দেবে। মানে দুর্যোধন বলছিল মহাভারতের, বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী। একটা সূচের আগায় যতটুকু ভূমি থাকে ওইটাও যুদ্ধ ছাড়া দেব না, ওটাই ভারতের পলিসি। তাই এটা একটা আকাশ কুসুম কল্পনা। আওয়ামী লীগের নেতাদের এসব ইতিহাস খুব ভালো করে জানার কথা, কারণ তারা মুসলিম লীগের কর্মী ছিল 47 সালে। এরপর এইসব 6 দফা প্রণেতারা মানুষকে মূলা দেখাইছে যে তারা পশ্চিম বাংলার সাথে ইউনিয়ন করবে। এটা ছিল আওয়ামী লীগের একটা ভয়ঙ্কর প্রতারণা। 1971 সালের 7 দফা চুক্তির ইতিহাস নতুন প্রজন্ম ইতিমধ্যে জেনে ফেলছে। সর্বশেষে এই পোস্টারের প্রণেতা অর্থনীতিবিদ নুরুল ইসলাম যে কত স্থূল একজন ব্যক্তি ছিল তার একটা সামান্য উদাহরণ দেই। 2016 সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পোস্টারটার শিল্পী হাশেম খান একটা প্রবন্ধ লেখেন। সেখানে উনি পোস্টার তৈরির ইতিহাস বর্ণনা করেন। সেই প্রবন্ধের একটা অংশ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে নুরুল ইসলাম ফিরে এসে বললেন, কিছু একটা দাঁড় করাতে পারলেন? আজকে আর বিদ্যুৎ আসবে না। পাকি সরকার পূর্ব পাকিস্তানের অন্ধকারে রাইখা পাকিস্তানের আলোতে ভাসাইয়া দিচ্ছে। সারা রাত শহর বন্দর অলিগলি এমনকি গ্রাম পর্যন্ত বিদ্যুতের বাতি আলো দিতেছে। সামনের ইলেকশনে পশ্চিমাদের গদি থেকে নামাইয়া আওয়ামী লীগরে বসাইতে হবে। নুরুল ইসলাম দাবি করতেছেন পূর্ব পাকিস্তানের লোডশেডিংয়ের জন্য পশ্চিম পাকিস্তান দায়ী। তারা এখন এখানে বিদ্যুৎ বন্ধ করে নিজেদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতেছিল। কি অদ্ভুত দাবি আর মনস্তত্ত্ব। পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে 1000 মাইল দূরত্ব, মাঝখানে শত্রু দেশ ভারত আর সমুদ্র, দুই অংশে বিদ্যুতের দুইটা গ্রিড। এক গ্রিড থেকে আরেক গ্রিডে পাওয়ার ট্রান্সফার করা অসম্ভব একটা ঘটনা। এক গ্রিডে সারপ্লাস বিদ্যুৎ থাকলেও আর এক গ্রিডের সাথে ট্রান্সফার করার কোনো উপায় নাই। কাজে পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ বন্ধ কইরা পশ্চিম পাকিস্তানকে আলোর বন্যায় ভাসিয়ে দেওয়ার মতো নিতান্ত শিশুসুলভ দাবি খুবই হাস্যকর। সে নাকি বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ছিল, সে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের প্রধান ছিল স্বাধীনতার পরে। এই মক্কেল আবার নাকি হার্ভার্ডের গ্র্যাজুয়েট। হ্যাঁ, আরেকজন মুখ্য চরিত্র যে 6 দফার খসড়া করার ব্যাপারে অন্যতম মুখ্য ভূমিকা রাখছিল, তার নাম রুহুল কুদ্দুস, একজন সিএসপি আমলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ক্যাবিনেট সেক্রেটারি হয়। রুহুল কুদ্দুসের ব্যাপারে শুধু 2টা তথ্য যথেষ্ট তার চরিত্র এবং এজেন্ডা বোঝার জন্য। প্রথমটা হচ্ছে এই 50-এর দশকে একটা দুর্নীতির মামলার বিবরণ। সেখানে আমূল আসামি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী থাকার সময় দুর্নীতির কারণে জেলে সাজাপ্রাপ্ত হন। সেই দুর্নীতি মামলায় মুজিবের সহযোগী ছিল এই রুহুল কুদ্দুস। তার পুরস্কার দিছে, যেহেতু মামলা ফাঁসিছে তার পুরস্কার দিছে সেক্রেটারি বানায়। আর একটা মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেখানে আসামিরা ভারতের প্রত্যক্ষ সাহায্যে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ সংগঠিত করে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে। সেই মামলার অন্যতম প্রধান আসামি ছিল এই রুহুল কুদ্দুস। আগরতলা মামলার বয়ানে প্রথমে মিথ্যা মামলা বলে প্রচার করা হয়েছিল আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে। এই মামলাকে মিথ্যা মামলা হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু 2011 সালে মামলার অন্যতম আসামি কর্নেল শওকত আলী, আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ছিল, গর্বের সাথে একটা বই লেখে, সত্য মামলা আগরতলা। দেশের অনেক মানুষের কাছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের যৌক্তিকতা হচ্ছে 25 এবং 26 মার্চের তারিখে পাকিস্তান আর্মির অপারেশন সার্চলাইট। তাহলে 60-এর দশকে যারা ভারতের সাহায্যে এই সমস্ত বিদ্রোহ পরিকল্পনা করছিল তাদের জাস্টিফিকেশন কি ছিল? পাকিস্তান তো 1971 সালের আগে কোনো গণহত্যা চালায়নি। যদি বলে অর্থনৈতিক বৈষম্য, সেই বেলুন আমরা একটু পরে ফুটা করে দেখা দিচ্ছি। 1965 সালে পাকিস্তান ভারতের সাথে একটা ফুল স্কেল যুদ্ধ হয়।
ঠিক তার পরপর কোন ধরনের চরিত্রের মানুষ সেই ভারতের থেকে অস্ত্র এবং টাকার সাহায্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে? এই ধরনের মানুষেরা পাকিস্তানের তথাকথিত শোষণের বয়ান তৈরি করে জনগণের মধ্যে ফেরি করছে। এখানে প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেনের কিছু অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। ওনার ৭১-এর স্মৃতি বলে একটা বই আছে। তিনি একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য পণ্ডিত এবং লেখক। বাঙালি মুসলমানের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আসল কথা, যারা এই সমস্ত কথা বলে এবং এই জিনিস শুরু হয়েছে ৬০-এর দশক থেকেই, তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মতলবে এই সমস্ত থিওরি আওড়ায়। ১৯৪৭ সালে বিভক্তি এরা মানতে রাজি নয় এবং এই অঞ্চল স্বাধীন থাকুক এটা তারা চায় না। পাকিস্তান আমলে এরা অনবরত প্রচার করেছে যে আমরা পাঞ্জাবিদের অধীন এবং পাকিস্তান থেকে বেরিয়ে এলে সত্যিকার অর্থে স্বাধীন হতে পারবো। আবার এখন বলছে ১৯৭১ সালে যে স্বাধীনতা অর্জিত হয় তার কোনো মূল্য নাই, ওপার বাংলার সাথে মিলে গেলেই নাকি আমরা সত্যি মুক্ত হবে। ১৯৭১ সালে ভারতের সাথে মিলিত হওয়ার কথা প্রকাশ্যভাবে বলা হতো না, কারণ ও কথা বললে এদেশের জনসমাজ সাড়া দিত না। তাই তখন বলা হচ্ছিল ভারত আমাদের প্রকৃত বন্ধু, ভারতীয় সৈন্য এসে আমাদের রক্ষা করবে। ভারতে বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, তামিল, শিখ, পার্সি বিভিন্ন জাতি এবং ভাষাভাষী লোকেরা এক রাষ্ট্র গঠন করে বসবাস করতে পারে, তার মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য হয়নি। কিন্তু পাকিস্তানে পাঞ্জাবি, পাঠান, সিন্ধি এবং বাঙালি এক রাষ্ট্র গঠন করে এমন একটা কর্ম করেছিল যা শুধু হাস্যকরই না, রীতিমতো অ্যাবসার্ড এবং অযৌক্তিক। এই যুক্তিটি চিরকালই আমার কাছে অদ্ভুত থেকেছে। ভারতের প্রধান ধর্ম হচ্ছে হিন্দুত্ব। উত্তর ভারতের ব্রাহ্মণ এবং রাজপুতের সঙ্গে পশ্চিম ভারতের মারাঠা এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় সম্প্রদায়গুলির মধ্যে ধর্মীয় বন্ধন ছাড়া আর কোনো বন্ধন নাই। এই ধর্ম ইসলামের মতো ধর্ম নয়। উত্তর ভারতের ধর্মীয় আচরণের সঙ্গে দক্ষিণ ভারতের ধর্মীয় আচরণের প্রভেদ অনেক। মুসলমান বলতে আমরা যেমন বুঝতে পারি যে ব্যক্তি এক আল্লাহ এবং রসুলে বিশ্বাস করে, সেরকম কোনো সর্বগ্রাহ্য বিশ্বাস হিন্দুদের মধ্যে নেই। তবু অহর্নিশ আমাদের বলা হয়েছে যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের ইচ্ছার বিরুদ্ধেই নাকি পূর্বাঞ্চলকে পাকিস্তানের সাথে যুক্ত করেছিলেন। এই যে লাখ লাখ লোক যারা আমরা পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছিলাম, আইনসভার সদস্য যারা ৪৭ সালে ভোট দিয়ে পাকিস্তানে যোগ দিয়েছিলাম, এরা যেন রাতারাতি হয়ে গেলেন দেশদ্রোহী এবং সমাজদ্রোহী। বর্তমানেও বাঙ্গু, সুশীল, প্রগতিশীল, প্রথম আলো, মতি, ডেইলি স্টারের মাহফুজ এবং তাদের কলামবর্গ যেমন আলী ইমাম মজুমদার ভারতের কোনো কোনো প্রদেশের বিচ্ছিন্নতার কথাও শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারাই আবার পাকিস্তানের প্রদেশগুলোর ইউনিয়নের মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পায়। আবার আসা যায় অর্থনৈতিক বৈষম্য এবং আওয়ামী লীগের তৈরি বয়ান নিয়ে। এই প্রসঙ্গে ডক্টর সাজ্জাদ হোসেন লিখছেন যে যখন আওয়ামী লীগ এরকম প্রচারণা চালাচ্ছিল যে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানে বৈষম্য করা হয়, এই যে সোনার বাংলা শ্মশান কেন, এরকম একটা পোস্টার ছাপে, তাহলে পাকিস্তানের তরফ থেকে কেন এইটার প্রতিবাদ জানানো হয়নি বা প্রশ্নটা পরিষ্কার করা হয়নি? এর উত্তর দিছিল পশ্চিম পাকিস্তানের একজন আমলা যে এটা আমরা তৈরি করছিলাম, কিন্তু এইটা আমরা প্রকাশ করতে গেলে একজন বাঙালি অফিসার বলছিল এটা দিলে পূর্ব পাকিস্তানের লোকেরা আরও বিলা হয়ে যাবে, সেই জন্যে তাই নাকি এটা করতে দেওয়া হয়নি, বাধা দিছিল। ওনার বইয়ে এই অংশে এটা লেখা আছে। আওয়ামী বয়ানের এই যে শুভঙ্করের ফাঁকি, এটা ধরার জন্য আমরা ব্যাখ্যা করব সরকারি ফাইন্যান্স কিভাবে কাজ করে এবং সরকারি ফাইন্যান্সের সাথে দেশের জিডিপির সম্পর্ক এটা কি। একটা দেশের জিডিপি হচ্ছে সেই দেশের মধ্যে অবস্থিত সমস্ত পণ্য, বস্তু, সার্ভিস বা সেবার এটার যোগফল। যে দেশের যত উন্নত সে দেশের জনগণ তত বস্তু এবং সেবা উৎপাদন করে এবং ভোগ করে। সরকারের মধ্যে থেকে একটা ভাগ কর হিসাবে আদায় করে, নিজের এজেন্ডা অনুযায়ী সেটা খরচ করে। আর একটা রাস্তা হচ্ছে সরকারের আছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সেক্টর থেকে লোন নেওয়া। এই লোনের ইনস্টলমেন্ট পরে সরকারকে করের টাকা থেকে শোধ করতে হয়। ফাইনাল একটা রাস্তা আছে সরকারের কাছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ যে কোনো বিল পরিশোধের জন্য টাকা ছাপানো। কিন্তু এর ফলে মুদ্রার মান ইনফ্লেশন হয়, আমরা জানি মুদ্রাস্ফীতি হয়। ইনফ্লেশন এক ধরনের ট্যাক্স কিন্তু, যার মাধ্যমে সরকার দেশের জিডিপির একটা অংশ নিজের পকেটস্থ করে। এই করের জন্য পার্লামেন্ট অথবা আইনসভার কোনো বিল পাস করানো লাগে না। সরকারের বাজেটে দুই ধরনের বাজেট থাকে, একটা বাজেট রাজস্ব খাত আর একটা বাজেট উন্নয়ন খাত। করের টাকা দিয়ে সরকার প্রশাসন, প্রতিরক্ষা, বিদ্যমান স্থাপনার ভরণ পোষণ, আগের ঋণের সুদ পরিশোধ এবং অন্যান্য খরচ চালায়। এটা রাজস্ব খাত বা অপারেটিং এক্সপেন্ডিচার। এরপরে কিছু সারপ্লাস থাকলে সেটা প্লাস সরকার দেশি বিদেশি সেক্টর থেকে ঋণ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়নমূলক প্রজেক্ট গ্রহণ করে। এই উন্নয়নমূলক প্রজেক্টগুলোকে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে। অধিকাংশ প্রজেক্টে যে ব্রিজ টিজ, রাস্তা টাস্তা, এগুলো সব এডিপির অন্তর্ভুক্ত। তবে এডিপির বাইরে অল্প কিছু প্রজেক্ট থাকে। বাজেটে এডিপির বাৎসরিক বরাদ্দ দেওয়া থাকলেও সেই বরাদ্দ সবসময় সম্পূর্ণ খরচ হয় না বিভিন্ন কারণে। এর পিছনে প্রজেক্টের ধীর গতি আছে, প্রশাসনিক সক্ষমতার অভাব, কেনাকাটায় আমলাতান্ত্রিক জটিলতা ইত্যাদি কারণ থাকে। বাজেটের একটা বাস্তব স্যাম্পল দেখেন, এইরকম করে বাজেট লেখা হয়। এখন আমরা আলোচনা করব বৈদেশিক মুদ্রার ব্যাপার। দেশের কোম্পানিগুলো ব্যবসা ট্যাবসা করে রপ্তানি করে কিছু টাকা পায়, ফরেন কারেন্সি,
আর আমরা রেমিটেন্স পাঠাই বিদেশে যারা আছি। এইভাবে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত সরকার এই বৈদেশিক মুদ্রার প্রবাহ এটাকে নিয়ন্ত্রণ করে। দেশে আসা বৈদেশিক মুদ্রা ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোলে যায়। সেন্ট্রাল ব্যাংক দেশের মানুষকে বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রা প্রদান করে। এরপর কোনো আমদানিকারক কিছু আমদানি করতে চাইলে সেন্ট্রাল ব্যাংকের অনুমতিক্রমে লেটার অফ ক্রেডিট খুলে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দিয়ে বস্তু অথবা সেবা আমদানি করে। আমেরিকা, সিঙ্গাপুর, হংকং এসব দেশে এরকম কোনো এক্সচেঞ্জ কন্ট্রোল নাই। এসব কারেন্সি ফ্রি ফ্লোটিং, মানে সাপ্লাই ডিমান্ডের উপরে ফরেন কারেন্সির বিনিময় মূল্য নির্ভর করে বা ওঠানামা করে। আমদানি রপ্তানিকারকের কোনো কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগে না, বা কেন্দ্রীয় ব্যাংক এই সমস্ত ব্যাপার রেগুলেট করে। এই যে বাংলাদেশ, পাকিস্তান বা ভারতের সরকার তার বিভিন্ন প্রজেক্টের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক থেকে কেনে দেশীয় করের মাধ্যমে উত্তোলন করা টাকার বিনিময়, অথবা সরাসরি বিদেশি কোনো সেক্টর থেকে বৈদেশিক মুদ্রা ঋণ নেয় কোনো প্রজেক্টের জন্য। দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ রপ্তানি এবং রেমিটেন্স মিলে আমদানি থেকে বেশি হলে সারপ্লাস জমতে থাকে সেন্ট্রাল ব্যাংকের হিসাবে। এটাকে বলা হয় ফরেন কারেন্সি রিজার্ভ। এবার আমরা দেখব শোষণ কাকে বলে, অর্থনৈতিক শোষণ কাকে বলে। আমাদের আক্কেল জ্ঞান বলে যে শোষণ হচ্ছে কারো কাছ থেকে জোর করে বেশি টাকা করের মাধ্যমে তুলে সেই টাকা নিজের পিছনে খরচ করা, অথবা কারো শস্য, সম্পদ, গবাদি পশু ইত্যাদি জোরপূর্বক নিয়ে যাওয়া, অথবা কাউকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে বাধ্য করা এবং তাকে কম পারিশ্রমিক দেওয়া। তাই তো এরকম অসংখ্য উদাহরণ মানব সমাজে পাওয়া যায়। যেমন মঙ্গলরা তারা কারো শস্য, সম্পদ, গবাদি পশু জোরপূর্বক নিয়ে যেত। মারাঠাদের বর্গী হামলার উদাহরণ তো আছেই, তাদের চৌত আদায় করত। রোমান সাম্রাজ্যে ইতালিতে রোমান নাগরিকদের কর দেওয়া লাগতো না, সাম্রাজ্যের সমস্ত খরচ রোমানদের দখলকৃত প্রদেশের মানুষদের কাছ থেকে তোলা হতো। এরকম আরও অনেক উদাহরণ পাওয়া যাবে। আরাকানের মগ এবং পর্তুগিজদের রেইড উল্লেখযোগ্য, তারা এসে আমাদের এখান থেকে নিয়ে যেত জিনিসপত্র। এখন পাকিস্তান আমলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কি পূর্ব বাংলায় রেড দিয়ে সমস্ত শস্য, গবাদি পশু জোর করে নিয়ে যেত? না, নাকি তারা আমাদেরকে দাস হিসাবে বাঙালিদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের খনিতে খনি মজুর হিসাবে কাজ করাইছে? না, তা তো না। তাহলে শোষণটা হইলটা কিভাবে? পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু, সীমান্ত, বেলুচিস্তানের মানুষ সবাই দেশের সমান নাগরিক ছিল না? একটা কথা বারবার বলা হয় যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যার 56%। করের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের রাজস্বের কত যোগান দিত জানেন? 26%, মাত্র 26%। পশ্চিম পাকিস্তানের 44% মানুষ বাকি 74% যোগান দিত। এর বিপরীতে পূর্ব পাকিস্তান চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট সরকারি উন্নয়ন বরাদ্দের 60% বরাদ্দ পাইছিল, পশ্চিম পাকিস্তান পাইছিল 40%। ওদেরই তো বিদ্রোহ করার কথা। তৃতীয় পরিকল্পনায় পূর্ব পাকিস্তান পাইছিল 53%, পশ্চিম পাকিস্তানের বরাদ্দ ছিল 47%। দ্বিতীয় প্ল্যানে 63-64 সালে দুই প্রদেশের অনুপাত ছিল 50-50। একবার ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, একটা প্রদেশ দেশের মোট রাজস্বের 26% যোগান দিয়ে বিপরীতে 53-60% উন্নয়ন বরাদ্দ পাচ্ছে, তাও আবার নিজেদের শোষিত বলে জোর গলায় দাবি তোলে। আরে ভাই, বাটপাড়ির তো একটা সীমা আছে, তাই না? আরে বাটপাড়ি কেউ ধরতে পারলো না। উল্টা আমরাই তো এক হিসেবে পাঞ্জাব, সিন্ধু প্রদেশকে শোষণ করছি। তারা জনসংখ্যার অনুপাতে কম হয়েও রাজস্ব করের অধিকাংশ যোগান দিছে এবং সেই যোগানের অধিকাংশ উন্নয়ন বরাদ্দ আমরা পাইছি। তারা তো এই ব্যাপারে নিয়ে একটা টু শব্দ পর্যন্ত করেনি। আরে বেটা, চামার তুই বেশি টাকা নিলি, আবার বলিস আমাদের শোষণ করিচ্ছে। পাকিস্তানে 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত 20 বছরে সর্বমোট 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, মানে 5 বছরের বাজেট করা হয়। সেই বাজেটের মূল কপি এবং প্রাসঙ্গিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে আওয়ামী লীগের অর্থনৈতিক বৈষম্যের বয়ানের বেলুন ফুটা হয়ে যায়। লীগের পোস্টার সম্পূর্ণ ভুয়া, মন গড়া, আন্দাজে বসানো সংখ্যা। একটা মজার ব্যাপার লক্ষ্য করলে দেখা যাবে পোস্টারতে অধিকাংশ সংখ্যা 2 দিয়া গুণ করে মিলাই দেওয়া হয়েছে। যেমন ধরেন, উন্নয়ন খাতে আমাদের 3000, ওদের 6000। শতকরা অনুপাতে খুব সুন্দর করে আমাদের ভাগে 10, 15, 20, 25 বসায় দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের দাম চমৎকারভাবে আমাদের সব কিছুর দাম ঠিক দ্বিগুণ একটা সংখ্যা বসায় দেওয়া হয়েছে, তাই না? একটা বাচ্চাকে অঙ্ক কষতে দিলে সে অঙ্ক না পারলে উত্তরে যেরকম একটা সংখ্যা আন্দাজে মিলায় বসায় দেয়, ব্যাপারটা ঠিক সেই রকম। তবে এই পোস্টারের প্রস্তুতকারক আওয়ামী লীগের এক টাউট অধ্যাপক। বৈদেশিক সাহায্য ঋণ উন্নয়ন বাজেটের অংশ, কাজে একটা এলাকার উন্নয়ন বরাদ্দ 50-60%, আর সেই প্রদেশের বৈদেশিক সাহায্য মাত্র 20%। এটা একমাত্র নুরুল ইসলামের মতো টাউট একটা অধ্যাপকের মস্তিষ্ক থেকে বাইর হবে। বৈদেশিক আমদানির হিসাব সম্পূর্ণ মন গড়া, কারণ একটা দেশের মাল করাচিতে আমদানি হচ্ছে নাকি চট্টগ্রামে আমদানি হচ্ছে সেটা কাস্টমস একবারই ঢুকে। এরপরে দেশের অভ্যন্তরে সেই মাল কোন প্রদেশ থেকে কোন প্রদেশে যাচ্ছে সেটা কোনো কাস্টমস হিসাব থাকে না। কাজে কোন প্রদেশ আমদানির কত শতাংশ কনজিউম করে সেটার কোনো আলাদা অ্যাকাউন্ট ছিল না, থাকা সম্ভব ছিল না সেই সময়। আমদানির 25-75% সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক। বৈদেশিক মুদ্রা কোন প্রদেশ কত আয় করে, ব্যয় করে, কনজিউম করে, একটা দেশের ভেতরে কোনো পরিসংখ্যান থাকে না। যেমনটা থাকে না জেলা ভিত্তিক হিসাব।
এটা করতে হলে প্রত্যেক প্রদেশ প্রত্যেক জেলার নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক লাগবে, নিজস্ব ফরেন কারেন্সি অ্যাকাউন্ট লাগবে। এক্স্যাক্টলি এই জন্যই 6 দফার মধ্যে এই পয়েন্টটা ঢুকানো হয়েছিল। আওয়ামী লীগ নিজেও জানতো না এইসব হিসাব। তারা সম্পূর্ণ ভুয়া সংখ্যা ওরাইছে বিদ্রোহ জাস্টিফাই করার জন্য। প্ল্যানগুলোর মূল কপি এবং রেলেভেন্ট পরিসংখ্যান আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় এবং পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পূর্ব বাংলা 50%-এর কম উন্নয়ন বরাদ্দ পাইছে। তবে সর্বদা তাদের যোগান দেওয়া 25 থেকে 26% রাজস্ব থেকে বেশি বরাদ্দ পাইছে। দ্বিতীয় প্ল্যানে 26% করের বিপরীতে 39% বরাদ্দ পাকিস্তানের রাজস্ব কেন্দ্রীয় সরকার তুলে সেই বরাদ্দ প্রাদেশিক সরকারকে দিত। প্রাদেশিক সরকার বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করত। প্রথম দুইটা প্ল্যানে বরাদ্দ 50%-এর কম দেওয়ার কারণ ছিল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের সক্ষমতার অভাব। তারা বরাদ্দকৃত অর্থ দিয়ে সব প্রজেক্ট প্রকিউর করে কমপ্লিট করতে পারতো না। এখনও বাংলাদেশে কিন্তু এই উন্নয়ন বাজেটের অর্থ ফেরত যায়। এখনকার বাংলাদেশের এডিপি বাস্তবায়নের হার অনেক কম। আর প্রথম পরিকল্পনা যখন গ্রহণ করা হয় তখন কেন্দ্রের প্রধানমন্ত্রী ছিল আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রাদেশিক সরকারও আওয়ামী লীগ আতাউর রহমানের নেতৃত্বে। এছাড়া পাকিস্তানের 47 সালে স্বাধীন হওয়ার পর থেকে 11 বছর পর 1958 সালে মার্শাল ল আসার আগ পর্যন্ত ক্ষমতাতে অধিকাংশ সময় বাংলাদেশের মানুষ ছিল, পূর্ব বাংলার মানুষ ছিল। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমনকি গভর্নর জেনারেল হিসাবে 3 জন প্রধানমন্ত্রী, খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়ার, ইনি লিয়াকতের পরে পাকিস্তানের দ্বিতীয় লংগেস্ট প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী বয়ান এদের নাম মুছে ফেলছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী 11 বছর মধ্যে সর্বমোট 5 বছর প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম 4 বছর ছিলেন উত্তরপ্রদেশের মুয়াজ্জিল লিয়াকত আলী খান। জিন্না মারা যাওয়ার পর গভর্নর জেনারেল হন আহসান মঞ্জিলের খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের অল পাওয়ারফুল প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, উনি তো বাংলার মানুষ। তার পূর্বপুরুষরা শত শত বছর ধরে বাংলার মুর্শিদাবাদে বসবাস করছিল, বাংলায় কথা বলতো। এদের নাম সময়কাল আওয়ামী লীগের বয়ানে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে, যাতে তারা ষড়যন্ত্রমূলক বিদ্রোহ জাস্টিফাই করার জন্য দাবি করতে পারে পাকিস্তান বাঙালিদের কখনোই ক্ষমতায় যেতে দিবে না। এটা সম্পূর্ণ ভুয়া দাবি। বাঙালিরা ক্ষমতায় ছিল, কাজে পশ্চিম পাকিস্তানিদের ষড়যন্ত্র লজিক এখানে ধোপে টেকে না। বরং মার্শাল ল এবং আইয়ুব খান আসার পর পূর্ব বাংলার বরাদ্দ অনেক বাইরে যায়, 50% অতিক্রম করে। এটা ছাড়া পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং ব্যবসা বাণিজ্যকে সর্বদা নিরুৎসাহিত করছে। তারা ভ্রান্ত সমাজতান্ত্রিক মতাদর্শের কারণে অসংখ্য আমলাতান্ত্রিক লাল ফিতা তৈরি করে রাখছিল। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো হাত ছিল না। এই জন্যই দুই প্রদেশে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রাইভেট ইনভেস্টমেন্টের মধ্যে বিশাল পার্থক্য, যার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে প্রাদেশিক সরকারের পলিসি, যারা সবসময় বাঙালি ছিল। মোদ্দা কথা, যেই বয়ানে বলা হয় পূর্ব পাকিস্তানের করের টাকায় পশ্চিম পাকিস্তানে বিলাসিতা করত, সম্পূর্ণ ভুয়া, ভ্রান্ত এবং উদ্দেশ্যমূলক একটা প্রচার। পূর্ব পাকিস্তানের বিশাল ডেফিসিট পূরণ করা হতো পশ্চিম পাকিস্তানের কর দিয়া। আর একটা পয়েন্ট যেটা 6 দফাতে অন্তর্ভুক্ত ছিল, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে মূলধন পাচার বন্ধ করতে হবে, কারণ নাকি বাংলার মূলধনে লাহোর আর করাচি গড়ে উঠছে। বাস্তব ঘটনা সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টা। পূর্ব বাংলার ডেফিসিট রাজ্য ছিল, এরা 26% কর দিয়ে 55% বরাদ্দ পেত, সর্বনিম্ন বরাদ্দ পেয়েছে 39%। বাস্তবে সিন্ধু পাঞ্জাবের মূলধনে পূর্ব বাংলার উন্নয়নে ব্যয় করা হয়েছে, কিন্তু তারা একবারও এটা নিয়ে আপত্তি তোলে নাই যে কেন তাদের করের টাকা দিয়ে পূর্ব বাংলাকে পালন করা হচ্ছে। আমরাই চোরের মায়ের বড় গলার মতো চিল্লাইছি। এই চার্টের দ্বিতীয় এবং তৃতীয় প্ল্যানে সরকারি খরচের হিসাব ইমপ্লিমেন্টেড, অ্যালোকেটেড না। তৃতীয় প্ল্যানে পূর্ব পাকিস্তানে অ্যালোকেটেড ছিল 16,000 মিলিয়ন রুপি, পশ্চিমে ছিল 14,000 মিলিয়ন রুপি। ইয়াহিয়া খান চতুর্থ প্ল্যানে পূর্ব পাকিস্তানের এত হাউকাউ দেখে পূর্ব পাকিস্তানের বরাদ্দ এক ধাক্কায় দ্বিগুণ করে মোট সরকারি বরাদ্দের 60% করে দেন। এইবারে আসেন মাথাপিছু আয়ের পরিসংখ্যান নিয়ে কথা বলি। আর একটা অভিযোগ তোলা হয়তো দুই অংশের মাথাপিছু আয়ের মধ্যে বৈষম্য ছিল। একটা দেশে বিভিন্ন জেলার মানুষের গড় আয়ের মধ্যে পার্থক্য থাকতেই পারে। বাংলাদেশে বিভিন্ন বিভাগের গড় আয় বিভিন্ন রকম, এর মধ্যে শোষণের কি আছে? তার উপরে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার প্রাইভেট সেক্টরকে লাল ফিতা দিয়ে আটকানোর ফলে স্বাভাবিকভাবে গড় আয় সিন্ধু পাঞ্জাবের থেকে কম হবে। এরপরেও পূর্ব পাকিস্তানের গড় আয় সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান থেকে বেশি ছিল। আইয়ুব খান, ইয়াহিয়া খান তো সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন। তারা কি তাহলে তাদের নিজেদের এলাকা শোষণ করে পূর্ব বাংলাকে তুলনামূলকভাবে বেশি মাথাপিছু আয় বরাদ্দ করে দিছিল? আরও বড় কথা, পূর্ব পাকিস্তানের গড় আয় ভারতের গড় আয়ের থেকে বেশি ছিল। যেই পূর্ব বাংলাকে লক্ষ্য করে 47-এর দেশভাগের সময় ইংরেজ গভর্নর স্যার ফ্রেডেরিক ব্যারেজ বলেছিল এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় চাষাদের বস্তি, রুরাল স্লাম। সেই পূর্ব বাংলা 20 বছরে ভারতের গড় আয়কে ছাড়ায় যায়। শিল্পায়নের দিক থেকে পশ্চিম বাংলার জুট মিলের সংখ্যাকে ক্রস করে। 47 সালে যেখানে পূর্ব বাংলায় একটা পাটকল ছিল না, 20 বছরে সেখানে 70টা জুট মিল হয়। যে পাঞ্জাবিদেরকে শোষক হিসেবে দেখানো হয়, তাদের নিজেদের গড় আয় সিন্ধুর থেকে কম ছিল। তাহলে কি বাঙ্গুলজিকে সিন্ধুই পাঞ্জাবিদেরকে শোষণ করতেছিল? এসব শুনলে তো ঘোড়াও হাসবে। ভারত এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্যে মাথাপিছু আয় বিভিন্ন রকম। ভারতের মহারাষ্ট্রের সাথে পশ্চিমবঙ্গের বিশাল পার্থক্য। পাঙ্গু সুশীলরা ভারতের কোনো উদাহরণকে কি শোষণ বলবে?
মাইকেল মধুসূদন দত্ত একটা প্রহসন লিখছিল, একেই কি বলে সভ্যতা? বেঁচে থেকে এই সমস্ত ঘটনার ডিটেলস জানলে লিখতেন, একেই কি বলে শোষণ? ভারতের গড় আয় নানা প্রদেশে নানা রকম। একই কথা বলা হয় বিভিন্ন প্রদেশের মধ্যে বিভিন্ন গ্রোথ রেটের পার্থক্য। আমেরিকার বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, কিন্তু কোনো বয়ানে এসবকে শোষণ বলা হয় না। পাকিস্তানের ক্ষেত্রে সবাই লাফায় ওঠে, একদম শোষণের লেকচার মারা শুরু করে কেন? আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কস্ট অফ লিভিংয়ের তারতম্য। পোস্টারে যে কস্ট অফ লিভিং দেখা হয়েছে, আশা করি এতক্ষণে সবাই বুঝছেন সেটা সম্পূর্ণ ভুয়া আন্দাজে বসানো সংখ্যা। এখানে আরও দুইটা কথা যোগ করি। একটা দেশের বিভিন্ন শহর গ্রাম জীবনযাত্রার খরচ ভিন্ন। ঢাকাতেও জীবনযাত্রার খরচ মাগুরার একটা গ্রামের থেকে অনেক বেশি। তাহলে কি বাঙ্গুলজিকে মাগুরার গ্রাম ঢাকাকে শোষণ করতেছে? বিশ্বের সব দেশেই শহর গ্রাম বিভিন্ন এলাকার জীবনযাত্রার খরচ ভিন্ন ভিন্ন। উন্নত শহরে খরচ বেশি হয়, যেমন নিউ ইয়র্ক সিটিতে খরচ অত্যন্ত ব্যয়বহুল, সেখানে ওহিওর একটা ছোট শহরে সে খরচ অনেক কম। তাহলে কি সবাই নিউ ইয়র্ক সিটিকে শোষণ করতেছে? এই হচ্ছে আওয়ামী লীগের তৈরি করা পাকিস্তানের অর্থনৈতিক শোষণের বয়ানের আসল রূপ। এটা দেখাই দেওয়া উচিত ছিল, কিন্তু তার অর্থ এই না যে আমরা বলবো আমাদের 1971-এর স্বাধীনতার যুদ্ধ করা ভুল হয়েছে। কিন্তু ভুল তথ্য দিয়া ভুল বুঝায় তো একটা জাতিকে চিরজীবন অন্ধ রাখা যায় না। 25শে মার্চের গণহত্যা একটা টার্নিং পয়েন্ট। ওই অবস্থা কেন কিভাবে তৈরি হয়েছিল সেটা আরেকদিন আলাপ হবে। সেই অন্ধকার ইতিহাস শুনলে আপনি শিউরে উঠবেন যে কি ভয়ানক পরিকল্পনা করে এমন একটা সম্ভাবনার দিকে ঠেলে দেওয়া হয়েছিল একটা পুরো জাতিকে। সেই ইতিহাস আরেকদিন। বাংলাদেশের ইতিহাস শুধু বিজয়ের গল্প না, বরং সত্য আর মিথ্যার একটা দীর্ঘ সংগ্রাম। 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতির সত্তার ভিত্তি গড়ে দিছে, তবে এর প্রত্যেকটা দিক সঠিকভাবে বোঝা জরুরি। পাকিস্তানের শোষণ, বৈষম্যের বয়ান, রাজনৈতিক চক্রান্ত এবং বহির্বিশ্বের ভূমিকা, এসব প্রশ্নের নতুন বিশ্লেষণ দরকার, নতুন বয়ান দরকার, নতুন ইতিহাসবোধ দরকার। যেই জাতি ইতিহাসকে প্রশ্ন করতে শেখে, সেই জাতি ভবিষ্যৎকে রচনা করতে পারে। ভুল তথ্যের ভিত্তিতে জাতীয় চেতনার বিকৃতি ঘটে, আর সেখান থেকেই জন্ম নেয় দুর্বল শাসন, দুর্নীতি এবং প্রহসনের উন্নয়নের বয়ান। আজকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে চায়, তবে তাকে নিরপেক্ষভাবে অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করতে হবে। সত্যের অনুসন্ধান শুধু ইতিহাসের প্রয়োজনে নয়, বরং ভবিষ্যতের জন্য অপরিহার্য। জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো ইতিহাসের প্রকৃত সত্যকে জানা, যাতে মিথ্যার বুনিয়াদ ভেঙে আমরা একটা উন্নত, স্বনির্ভর এবং শক্তিশালী বাংলাদেশ গড়তে পারি। আসুন আমরা ইতিহাসকে প্রশ্ন করতে শিখি, কারণ সঠিক প্রশ্নই আমাদের সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ।